আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, যিনি লিখেছিলেন কয়লা খনির ভিতরের অপরাহ্নের মতো উদাসীনতা। বঙ্গ রাজনীতির কয়লা খনিতে কিন্তু উদাসীনতা নেই, রয়েছে গনগনে আজ। কয়লা পাচার তদন্তে আজ সাতটা ঠিকানায় একসঙ্গে চলল সিবিআই হানা, যা নিয়ে রাজনীতি একেবারে তোলপাড়। আইনমন্ত্রী মলয় ঘটক বলছেন এই অভিযানের উদ্দেশ্য তাকে বদনাম করা। অন্যদিকে দুই কিশোরের নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশের দুর্ভাগ্যজনক ভূমিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসবে আমাদের আজকের এই আলোচনায়। আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন, কয়লা পাচার কাণ্ডে আসানসোল ও কলকাতায় সাতটা ঠিকানায় সিবিআই অভিযান। কালিমালিপ্ত করার জন্য অভিযোগ মলয় ঘটকের, কি বলবে সিবিআই? এই অনুষ্ঠানে দ্বিতীয় প্রশ্ন, সিবিআই তল্লাশি চলাকালীন আসানসোলে মলয় ঘটকের বাড়ির কাছে তৃণমূলের বিক্ষোভ, ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতাতেও মিছিল, কেন্দ্রীয় এজেন্সিকে পাল্টা চাপে রাখার কৌশল। এই অনুষ্ঠানে আজ আমাদের তৃতীয় প্রশ্ন, হেভিওয়েট নেতা মন্ত্রীদের লাগাতার জিজ্ঞাসাবাদ সিবিআই ইডি, চলছে চিরুনি তল্লাশি, এরই মধ্যে বীরভূমে অবাধে চলছে কয়লা পাচার, কি উঠে এলো এবিপি আনন্দের অন্তর্তদন্তে। এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন, কাস্টমসকেও হুমকি দেন অনুব্রত, রয়েছে বিচারকের সামনে অফিসারদের গোপন জবানবন্দিও, কোর্টে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের, খারিজ হলো অনুব্রত জামিনের আর্জি, প্রভাবশালী কাঁটাতেই ফের বিদ্ধ হলেন কেষ্ট। এই অনুষ্ঠানে আজ আমাদের পঞ্চম প্রশ্ন, 23 ও 25 আগস্ট জোড়া মৃতদেহ উদ্ধারের পর সব থানায় ইমেল করেছিল বসিরহাট পুলিশ, তাহলে কেন দেরি শনাক্তকরণে, কেন দেখলো না বিধাননগর পুলিশ? এই অনুষ্ঠানে ষষ্ঠ প্রশ্ন আমরা তুলব, মৃত অভিষেক নস্করের পায়ের সঙ্গে বাঁধা ছিল ইট, তা দেখেও কেন সম্ভাব্য খুন ধরে নিয়ে তদন্তে তৎপর হলো না বসিরহাট পুলিশ? এই অনুষ্ঠানের সপ্তম প্রশ্ন, দুই কিশোরের হত্যাকাণ্ডে সাসপেন্ড বাগুইহাটে থানার আইসি ও আইও, মাত্র দুজনকে শাস্তি দিয়ে ঢাকা যাবে পুলিশ, জেলার কমিশনারেটের ব্যর্থতা। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো মলয় ঘটককে ঘিরে তদন্তের বলয়, 7 জায়গায় একসঙ্গে সিবিআই হানা, কিছুই পাওয়া যায়নি দাবি আইনমন্ত্রী। দেখুন, সাত সকালে 7 জায়গায় সিবিআই কয়লা পাচার কাণ্ডে তদন্তে এবার সিবিআই স্ক্যানারে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক। আইনমন্ত্রীর আসানসোলের 3টি ঠিকানা, কলকাতার 2টি বাড়ি ও রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনের কোয়ার্টারে অভিযান চালালো সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হলো মলয় ঘটককে। গোয়েন্দারা কথা বলেন তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর সঙ্গেও। আর সিবিআই তল্লাশির প্রতিবাদে আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। আমার অদ্ভুত লাগলো সিবিআইকে, যে তারা আমাকে ডাকলেন না, কোনো জিজ্ঞাসাবাদ করলেন না। সকাল 8টার সময় আমি তো ঘুমোচ্ছিলাম, সেই সময় তারা আমাদের বাড়িতে এসে হাজির হলো। যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেলাইন করা। 14,000 টাকা যে ক্যাশ এখনো আমার পকেটে বোধহয় আছে। এই 14,000 টাকা যখন ওনারা গুনলেন, গোনার পর বললেন যে এটা ইনসিগনিফিক্যান্ট, এটাকে আমরা সিজ করছি না। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার সকালে তল্লাশি চালানো হয় আসানসোলের আপ্পার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। এখান থেকে 500 মিটার দূরে চেলিডাঙ্গায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি ও 100 মিটার দূরে মলয় ঘটকের আরও একটি বাড়িতে। চেলিডাঙ্গায় মলয় ঘটকের পৈতৃক বাড়িতে থাকেন তার ভাই ও আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, সেখানেও পৌঁছয় সিবিআই। না না না, সার্চ ওয়ারেন্ট দেখাননি, এফআইআর এর কপি দেখাননি, কাগজপত্র কিছু নেই? না না কিছু নেই, না না কিছু নেই, থাকলে তো দেখাবে। আসানসোলের পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের 2টি বাড়ি রয়েছে, সেখানেও পৌঁছন সিবিআই এর গোয়েন্দারা। কথা বলেন মন্ত্রীর ছেলে ও পুত্রবধূর সঙ্গে। আলিপুরের ডায়মন্ড হারবার রোডে মলয় ঘটকের হিসেব রক্ষক প্রতীক দেওয়ানের বাড়িতেও যান সিবিআই এর গোয়েন্দারা। তালা ভাঙার লোক আনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তালা ভাঙার লোক মানে লকার খোলা যায়, মিস্ত্রি ডাকতে। লকার কিসের লকার? আলমারি লকার। সকাল 8:15টায় রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনের কোয়ার্টারে অভিযান চালালো সিবিআই। সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের পাশাপাশি নথি খতিয়ে দেখেন তারা। তল্লাশি শেষে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। একটাই কথা বলা যায় যে 7 সকালে 7 ঠিকানায় 7 ঘন্টা রেড। তবে অনেকের শ্যামবাজারের শশীবাবুর অনুপ্রাস মনে পড়তে পারে, কিন্তু বিশ্বাস করুন এই বক্তব্যের মধ্যে কোথাও কোনো রসিকতা নেই। তার কারণ সত্যি 7 সকালে 7টা ঠিকানায় 7 ঘন্টা ধরে সিবিআই রেড করলো। মলয় ঘটক প্রেস কনফারেন্স করে বলছেন যে সমস্তটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মলয় ঘটককে বদনাম করা, তাকে মেলাইন করা। আমি প্রথমেই অরূপ চক্রবর্তীর কাছে যাব এবং আমি যা দেখতে পাচ্ছি অরূপবাবু একটি বিশেষ টি শার্ট পরে এসছেন, যে টি শার্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বক্তব্যের পর তৃণমূলের মধ্যে যথেষ্ট প্রচারিত হয়েছে। এখন কথা হচ্ছে যে অরূপবাবু ইতিমধ্যেই রাজ্যের আইনমন্ত্রী বলছেন যে কিচ্ছু পাওয়া যায়নি, 14,000 টাকা, যে টাকাটা সিজও করেনি সিবিআই, বলছেন যে ইনসিগনিফিকেন্ট বলে সিজার লিস্টেও রাখা হয়নি। তা সত্ত্বেও বাতাসে কি বিপদের গন্ধ? অরূপ চক্রবর্তী। সুমন, আপনি প্রথমেই আজকে মেনশন করলেন আজকে মানে বাংলার এক অন্যতম কৃতি সন্তান সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। একদম। ঘটনাচক্রে আজই তার 88তম জন্মদিন, মানে 88 পেরিয়ে 89 পা দিচ্ছেন তিনি। তো সুনীল গাঙ্গুলি অমর কবিতা, শুধুই কবিতার জন্য, যেখানে সুনীলদা লিখে গিয়েছেন যে শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, আমার সুনীলদার কাছে ক্ষমা চেয়ে আজকে বলতে ইচ্ছে করে, শুধু বিজেপির জন্যই এই তদন্ত, শুধু বিজেপির জন্য কিছু খেলা, শুধু বিজেপির জন্যই বিরোধীর ঘরে হানা, একাহিম সন্ধেবেলা। আজকে ইডি আর সিবিআইকে যারা এই জায়গায় এসে দাঁড় করিয়েছে, প্রত্যেকটা ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক দল এর শিকার, শুধু আমরা একা বলে নয়। তখন আপনি জানেন এই 21শে জুলাইয়ের পর থেকে অন্তত 10 জনের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা তাদের বাড়িতে ইডি সিবিআই হানা হয়েছে। আমরা তো একবারও কেউ অপরাধ করলে তাকে জাস্টিফাই করছি না, দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু আমরা বারংবার দেখছি না, আপনি হানাটা বলছেন, আর 50 কোটি টাকা বান্ধবীর বাড়ির আলমারির পিছন থেকে পাওয়া যাচ্ছে, আর 11 কিলো সোনা পাওয়া যাচ্ছে, আর 50 লাখ ডলার পাওয়া যাচ্ছে, সেটা বলছেন না। সুমন, আমি আবারও বলছি, Or red-handed আমরা যাকে বলে। কোথাও এটাকে জাস্টিফাই করিনি, দল হিসেবে এবং সরকারগতভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, তদন্ত চলছে, অভিযোগ তো আদালতে প্রমাণিত হবে, কিন্তু তার মধ্যেই যে এভিডেন্স এসছে, তৃণমূল কংগ্রেস দল হিসেবে ব্যবস্থা নিয়েছে। এক, দ্বিতীয়ত এটা আমরা তৃণমূল কংগ্রেস তো একা বলছি না সুমন, সারা ভারতবর্ষের বুকে যে যেখানে বিরোধিতা করছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী, তাকে সিবিআই দিয়ে হেকেল করা হচ্ছে, বিহারে যেদিনকে সরকার গঠন হচ্ছে সেদিনকে তার বাড়িতে সিবিআই পৌঁছে যাচ্ছে, তামিলনাড়ুতে স্ট্যালিন হেকেল দিচ্ছে, মহারাষ্ট্রে সারা, এটা তো একা তৃণমূল কংগ্রেস হচ্ছে না, সারা ভারতবর্ষে যে বিজেপির বিরুদ্ধে ভোকাল হচ্ছে, এবং এখানে বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হচ্ছে। এখানে আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে তা সত্ত্বেও অন্যান্য বিরোধী দল কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে সেইভাবে এই সিবিআই বা ইডি হানার সময় দাঁড়াচ্ছে না, এমনকি কংগ্রেসও দাঁড়াচ্ছে না। না, কিন্তু আমরা আপও নয়। আর দেখুন আজকে বৃহত্তর প্রেক্ষিতে যখন আপনি রাজনীতিতে দেখবেন, বিজেপির হাত থেকে এই মুহূর্তে উত্তর ভারতে বিজেপির হাতে কিন্তু কোনো শরিক নেই। 2014 সালে বিজেপির হাতে উত্তর ভারতে যে শরিক ছিল, আজকে সেই শরিকের সংখ্যা কমতে কমতে শূন্য এসে দাঁড়িয়েছে। বিজেপির এই মুহূর্তে সবচেয়ে ট্রাস্টওয়ার্দি শরিকের নাম হচ্ছে ইডি এবং সিবিআই। পলিটিক্যাল ট্যুরিজম, আমার মনে হয় আগামী দিন নরেন্দ্র মোদী মন্ত্রিসভা সম্প্রসারণ করলে সিবিআই এবং ইডির পদাধিকারীদের নিশ্চিতভাবে পুরস্কৃত করে মন্ত্রিসভায় দেওয়া উচিত। সজল, একটা প্রশ্ন নিঃসন্দেহে উঠবে, সেটা হচ্ছে পুরোটাই প্লেইং টু দ্য গ্যালারি নয় তো? মানে আমি বলছি যে রেড করে 7 জায়গায় আচমকা 7 সকালে রেড করে পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পর আমি যদি ধরেও নিই যে কোনো বিশেষ অভিযান, বিশেষ খবরের ভিত্তিতে, আমি বলছি যে এটা কতটা বাস্তবসম্মত, আর কিছু উদ্ধার, সেটা একটা প্রশ্ন নিঃসন্দেহে থাকবে। কিন্তু আমার ইস্যুটা সম্পূর্ণ আলাদা। আপনার কাছে আমার এই জন্য আসতে হলো, তার কারণ যে সিবিআই যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে তারা কি পেয়েছে, অথবা তারা আদৌ কিছু পেয়েছে কিনা, এইটা সামনে রাখছে না। এবং এই অভিযোগ আমার নয়, আজও সিবিআই দফতরে যে নামটা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, ডক্টর উপেন বিশ্বাস, যিনি লালু প্রসাদ যাদবের মতো ওই সময়ের ওই রকম প্রভাবশালী নেতাকে জেলে ঢুকিয়েছিলেন, তিনি এই অনুষ্ঠানে এসে বলেছেন যে সিবিআই কেন স্বচ্ছতার সঙ্গে সামনে আনছে না, বা ইডি কেন যে রেডগুলো হচ্ছে কি পাওয়া গেল যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে সামনে আনছে না। এটা দুটো জিনিস হবে সজল, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। এক হচ্ছে মলয়বাবু বা অরূপবাবুরা পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুযোগ পাবেন না, এক। আর দুই হচ্ছে যে রাজনৈতিক দরাদরি, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে তার কোনো অবকাশ থাকবে না। সেটিং, হ্যাঁ এক কথায় বলুন। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো আপনারা বলছেন বটে, হ্যাঁ, অরূপদা বলল 10টা বাড়িতে হানা হয়েছে 21 তারিখের পরে। 10টা বাড়িতে হানা হলে 7 জায়গা থেকে রেজাল্ট বার করে দেখিয়েছে। এটা তো আপনি মানবেন যে একটা পুরসভার চেয়ারম্যান, হ্যাঁ, তার থাইল্যান্ডের অ্যাকাউন্ট, তার ব্যাংক ব্যালেন্স, তার সমস্ত কিছু, আজকে আর ক্যাশ টাকা পাওয়া যাবার আশা আপনি করবেন না। আপনার ক্যামেরায় ওই চাঁদের পাহাড়ের মতন টাকার পাহাড় আর দেখা যাবে না, ওগুলো এদিক ওদিক হয়ে গেছে ডিসবার্সড, কিন্তু সেগুলো বেরোবে। তদন্তের স্বার্থে সবসময় সব কথা বলা যায় না, আপনাদের কাছে অনেক খবর পৌঁছায় যে খবর আপনারা তুলে ধরতে পারেন না। এই যে আজকে অরূপদার একটা ভালো কথা বলেছে, 10টা দলের নাম বলেছে, যে দলগুলো মানে সিবিআই ইডি তাদের ডাকছে, মানে বিরোধীরা বিজেপি বিরোধী জোট করার জন্য অন্য কোনো রাজনৈতিক ইস্যু পাবে না, শুধু সিবিআই আমাদের সবাইকে ধরতে পারে, তাই আমরা একসাথে জোট করব, সেই ধরনের একটা কথা বলছেন।
বলেছেন যে বিজেপির সব শরিক চলে গেছে। আমি জানতে চাই 18-17টা দলকে নিয়ে আমরা এর আগে ব্রিগেডে সভা করতে দেখেছিলাম, পরে জোটের ব্যাপারে কি হয়েছে ছেড়ে দিন। মমতার পাশে কে দাঁড়াবেন, যে কথাটা আপনি বলছিলেন যে তার হয়ে কান্নারও তো অন্য রাজ্যে লোক নেই, 1, 2 অন্য রাজ্যেও তো অভিযান চলছে, কিন্তু তাই বলে কেউ ইডি সিবিআই এর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দেশ থেকে ফিরে যাও, এই ধরনের কথা বলে কেউ মিছিল রাস্তায় নামেনি। এইটা একমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। কিন্তু দেখুন কি পাচ্ছে কি পাচ্ছে না সেটা পরের কথা, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন আর বলুন যে তৃণমূলী এই যে নেতাগুলোর বাড়িতে রেড হচ্ছে তারা সৎ, তারা কেউ সৎ নয়। এটা বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে এরা সবাই চোর, তৃণমূল মানেই চোর। সে পাপ্পু সেজে যে এসছে তাকে শুধু বাদ দিয়ে তাকে আমি চিনি, আর বাকি সব যা আছে সবাই চোর। তৃণমূল মানে চোর, সব চোর তৃণমূল না হতে পারে, কিন্তু সব তৃণমূল চোর এটা কিন্তু আজকে প্রুভড অলরেডি। অরূপ চক্রবর্তীর কাছে আসতেই হবে সার্টিফিকেট সত্ত্বেও। না না, আমার মুশকিলটা অন্যখানে সজলে। আমরা গত প্রায় মোটামুটি 2-3 বছর ধরে পশ্চিমবাংলার রাজনীতি কয়লা এবং গরু এই দুটো বাক্যবন্ধের সাথে পরিচিত হয়ে গিয়েছে। কয়লা এবং গরু পাচার কাণ্ডে আজকে এই মুহূর্তে জেলের কাস্টডিতে যিনি রয়েছেন তার নাম বিকাশ মিশ্র। আমরা খুব ক্যাটেগরিক্যালি বলছি 21শে সেপ্টেম্বর 2021 এবং 22শে সেপ্টেম্বর 2021 সন্ধ্যে 7টার সময় নিজাম প্যালেসে লিডার অফ অপোজিশন ওই বিকাশ মিত্র, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এখনো ফেরার, তার সাথে গোপন বৈঠক করেছিলেন কি করেননি, তাদের টাওয়ার লোকেশন আমরা তো অভিযোগ করছি। সিবিআই কেন এখানে ইন্টারভেন করবে না? দ্বিতীয়ত ভদ্রলোক ছিলেন কোন দলে অরূপ? স্বীকার করেননি যে ওই ফোন কল তার গলা নয়, আজ অব্দি স্বীকার করেননি তিনি ফোন করেননি। এটার জবাব সজলকে দিতেই হবে, কিন্তু আমি বলছি বিনয় মিশ্র ছিলেন কোন দলে? বিরাট ব্লাস্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিনয় মিশ্রর মিটিং বা অন্যান্য কিছু। আমি প্রশ্ন করতে চাই, ভাই এগুলো আপনারা এখানে কেন জনসমক্ষে আনছেন না কেন? আপনাদের যুবরাজ জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আনবো, জনসমক্ষে আনবো। এটা লুকিয়ে বলেছে, যদি শুভেন্দু মামলা করে তাহলে আনবে, শুভেন্দু যদি মামলা না করে তাহলে আনবে না। আমরা কেমন চরিত্র? না না, আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, আমি বলিনি আমি তোমাকে এত সার্টিফিকেট দিলাম, ভালো তোমার সার্টিফিকেট আমাদের লাগবে না ভাই। বিজেপি সার্টিফিকেট নিয়ে তৃণমূলকে চলতে হবে না। 77-200 দ্বারা সার্টিফিকেট দেয় না, 77-200 দ্বারা সার্টিফিকেট দেয় না ভাই। ঠিক আছে, 77-200 দ্বারা সার্টিফিকেট অঙ্কের নিয়মে হয় না ভাই। ঠিক আছে, তোমার অঙ্কটা গন্ডগোল, বিজেপির অঙ্ক গন্ডগোল। সেরকম ভাবে 303 আর 22 হ্যাঁ, আরে রাজ্য সভা আবার ভারতবর্ষে লড়তে পারে না, এটা বলতে হবে। এত সংখ্যা বললে সত্যি সত্যি গুলিয়ে যায়। আমি বরঞ্চ শূন্য এই শুনে যাদের সকাল এবং বিকেল কটাক্ষ হজম করতে হয় কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, আমি বলছি একটা অংশ যে এই অরূপ বলছিলেন যে সমস্ত বিরোধী দলের এবং অত্যন্ত ক্রিটিক্যাল সময়, বিশেষ বিশেষ সময় সেখানে সিবিআই এবং ইডি রেড করে, সেখানে কংগ্রেসের কাছে অবশ্যই অরূপ এই অভিযোগও করবেন যে যখন দিল্লিতে রেড হয়, সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীকে তলব করা হয়, তখন কংগ্রেস রাস্তায় নেমে পড়ে কিন্তু তৃণমূলের পাশে দাঁড়ায় না। দ্বিচারিতা কৌস্তব? না সুমনদা, শূন্য হলেও শূন্যটা শোনা অনেক শান্তি রাস্তায় বেরিয়ে চোর শোনার থেকে। মাথা উঁচু করে চলি, রাস্তাঘাটে বেরোলে কেউ চোর চামার বলে না, এটা আমাদের কাছে খুব শান্তির। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কাছে এই অভিযোগ কখনো তাদের বিরুদ্ধে ওঠেনি, গরু চুরি কয়লা চুরি এগুলো কখনো ওঠেনি, বাড়ি থেকে এরকম টাকা উদ্ধার হয়নি, বা আমাদের কোনো নেতাদের ডাকলে গিয়ে ছুটতে গিয়ে বিছানায় শুয়ে পড়ছে হসপিটালের, এগুলোও হয়নি। তো এই সার্বিকভাবে এখানে যে পশ্চিমবঙ্গে যে এই যে লার্জার একটা র্যামিফিকেশন আছে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে যেভাবে চুরি জোচ্চুরি হয়েছে, এটা তো আর এটার সাথে তো কোনোভাবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ইডি রেডটাকে এক করা যাবে না। এখন এটা অরূপবাবুরা এক করতে চাইবে, কিন্তু এটা কোনোভাবেই এক নয়। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে সুমনদা, দেখো আজকে যে জিনিসগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গের গরিমাটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। বাইরের রাজ্যে গেলে শুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের একটার পর একটা নেতা মন্ত্রী সব ধরা পড়ছে, বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে। আমি একটা আগের দিন তোমাদের শোতে গিয়েও বলছিলাম যে আমি একটা বাইরে মামলা করতে গেছি, সেখানে একটা মক্কেলকে লোকজন বলছে আরে পশ্চিমবঙ্গাল সে তব তো চোর হয়, ইয়া তো ঘর ঘর সে পয়সা মিলতা है। তো এইগুলো কিন্তু আমাদের শুনতে ভালো লাগছে না, আজকে এগুলো শুনতে হচ্ছে সর্বত্র। তার অন্যতম কারণ হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই যে চুরি জোচ্চুরিটাকে তারা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, আজকে শুধু এই মলয় ঘটক বা পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডল না, সমস্ত স্তরের তৃণমূল নেতারা নিচ থেকে ওপর সমস্ত জায়গাতে, একটা কাউন্সিলর লেভেল থেকে একটা পঞ্চায়েতের মেম্বার লেভেল থেকে সমস্ত জায়গায় এই চুরি, এবং এটার কোনো কন্ট্রোল নেই। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া হয়েছে? তাদের নেতা নেত্রীরা বলছেন যে এত টাকা নেবে,
দেবেন, এত টাকা ভাগ দেবেন, এই পার্সেন্টেজে চলবেন। কোনো দৃষ্টান্ত নেই যে চুরি করছে তার কোনো শাস্তি হচ্ছে না। এই দিনের পর দিন মুখ্যমন্ত্রী জানতেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তার কাছে সমস্ত আইডি ইনফরমেশন থাকে। এত চুরি, এত লার্জ স্কেলে চুরি, আর মুখ্যমন্ত্রী হাত তুলে আত্মারাম হয়ে যাবেন, এটা তো হতে পারে না। পার্থবাবুরা আর অনুব্রত বাবুদের বা মলয় ঘটককে যতই আজকের দিনে বলিকা বাঁকড়া করে তৃণমূল কংগ্রেসের আজকে যারা তথাকথিত মুখপাত্ররা হাত তুলে বলুক যে আমরা কিছু জানি না, কোনোভাবে মানুষ সেটাকে বিশ্বাস করে। আমি অরূপের কাছে যাব, কিন্তু আমি একটু লার্জার পিকচারটা যদি ধরি অরূপ, মালদার এক মাছ ব্যবসায়ী, তার খাটের নিচ থেকে 1,40,00,000 টাকা বেরোচ্ছে, এবং মেক নো মিস্টেক, ইডি কিংবা সিবিআই নয়, সিআইডি ধরেছে। আমি বলছি এই তো রাজ্যের অর্থনীতি এবং কালো টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠে যাবে। না সুমন, এটা তো ঘটনা, মালদার যে মাছ ব্যবসায়ীর 1 কোটি, এটা তো আমাদের রাজ্য পুলিশই উদ্ধার করেছে। বললাম তো, সিআইডি ধরেছে। সঠিকভাবেই আপনি বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে ওই রকম 50 জন মাছ ব্যবসায়ীকে এক করলেও শিবসেনার একটা বিধায়ক কেনার টাকা আসে না। যাই হোক, আমি সেই প্রশ্নে পরে আসছি। আমি এখন আমি ভাবছি যে আপনি যেভাবে হালকা করে উড়িয়ে দিলেন 1,40,00,000 নিশ্চয়ই আপনাদের কাছে খুব অল্প টাকা। না একেবারেই নয়, কিন্তু আমি বলছি বিজেপির কাছে এই টাকাটা যে কোনো টাকাই না, সেটা তো আমরা শিবসেনার 39 জন বিধায়ককে কেনা দেখেছি। এই প্রস্তাব বাবু, তোমার নাম অরূপ চক্রবর্তী নয়, তুমি তৃণমূলের প্রতিনিধিও নও। হয়ে গেলে স্বাগত জানাবো, হয়ে গেলে স্বাগত জানাবো। এখন থামো বাবা, আমার বলতে দাও প্লিজ। তুমি বাইরে আসো, করিনি। এক হচ্ছে, আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেকেল করা হচ্ছে, মলয় ঘটকের বাড়ি থেকে কিছু পাওয়া যায় না, সুবোধ অধিকারী বাড়ি কিছু পাওয়া যায়, আমি এসবে যাবো না। আমি দুটো নাম বলছি, দুজনে বিধানসভার সদস্য, একজন কৃষ্ণ কল্যাণী আর একজন সৌমেন রায়, দুজন বিধায়ক উত্তরবঙ্গের। তাদেরকে অন ফ্লোর দাঁড়িয়ে লিডার অফ অপোজিশন বলছেন, কৃষ্ণ কল্যাণী একজন বড় ব্যবসায়ী, নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাকে বলছেন তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করবে, আর সৌমেনকে বলছে তোর তো মাল করি কিছু নাই, তোকে আমি কি করে বুঝতে হয় বুঝে নেবো, তোকে যা করার করে নেবো। তারপরের দিন দেখা যাচ্ছে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ যাচ্ছে, ইডি দিয়ে হেকেল করা হচ্ছে। আমরা খুব পরিষ্কার বলছি, তদন্ত হোক, তদন্ত ওয়েলকাম, কোর্ট মনিটর উত্তরে যাব, কিন্তু আমার অনুব্রত মণ্ডলে সেই গাঁজা কেস যার মতো শোনালো জানো। এত সুগন্ধ অধিকারী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, সেদিন আলোচনা করেছেন। অরূপ, আমি মানছি আপনার কথা। হ্যাঁ, আমি এখানে বসে বলছি, অরূপদার বাড়িতে কালকে আমি ইডি পাঠাবো। যদি না পাঠায়, তাহলে যদি না যায়, তাহলে আপনি ধরে নেবেন যে ওই ঘটনাটা কাকতালীয় ছিল, আর যদি যায় তাহলে জানবেন শুভেন্দু অধিকারী আর ইনকাম ট্যাক্স সমান সমান ব্যাপার। তুমি শুভেন্দু অধিকারী হও, বলতে দাও না দাদা, বলছে এমএলএ কেনা বেচা শিবসেনার, সত্যি তো খুব খারাপ। এমএলএ কেনা বেচা খুবই খারাপ। পশ্চিমবঙ্গে যে এমএলএ কেনা বেচা হচ্ছে, এমপি কেনা বেচা হচ্ছে, সেগুলোও ভালো, কিন্তু এই যে বাংলায় ক্লাব কিনছেন, মানুষকে 500 টাকা দিয়ে কিনছেন, চাকরি দিচ্ছেন না, সেগুলোকে কিভাবে ডিফাই করবেন? সেগুলোকে কিভাবে জাস্টিফাই করবেন? করতে পারবেন না। সজল, এই দল বদলের যিনি অন্যতম প্রধান কারিগর, যিনি অন্যতম প্রধান কুশীলব ছিলেন, তিনি এখন আপনাদের নেতা? না, আমি জেলাগুলোর নাম মনে করিয়ে দেব। আমি তো বলি মুর্শিদাবাদ, আমি তো বলিনি, বলেছিল এই পশ্চিমবঙ্গে দল বদলটা পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন যারা মনে করে যে প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়াটা, মানুষকে কেনা, সরি টু সে, চাকরিটা দিয়ে দিলে একটু আগে অন্যায় বলসায় মানা করছিলে। আমার এখনো মনে আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অমর্ত্য সেন দুজনেই বারংবার বলেছেন কোভিড পরবর্তী পর্যায়ে যেভাবে কোর্টের নির্দেশে একটার পর একটা শিক্ষকের চাকরি দেওয়া হচ্ছে, সেটা বোধহয় কোনো অর্থনীতিবিদ সমর্থন করবেন না, সেটা বিন্দুমাত্র গৌরবের ব্যাপার না। কিন্তু পরের প্রতিবেদনটা নিতেই হবে, তার কারণ আমি দেখছি গত 18 মিনিট স্টুডিওতে যা হলো তারই একটা সিনপসিস রাজ্য রাজনীতির প্রেক্ষিতে। আমার পরের প্রতিবেদন। কয়লা পাচার মামলায় দিনভর আইনমন্ত্রী মলয় ঘটকের একের পর এক বাড়িতে সিবিআই অভিযান, আর এরই মধ্যে তৎপর ইডিও। সূত্রের খবর, 14 সেপ্টেম্বর ইডির দিল্লির সদর দফতরে মলয় ঘটককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে তারা। মলয় ঘটক একাধারে আইন ও শ্রমমন্ত্রী, খনি এলাকা আসানসোলের দুর্দণ্ড প্রতাপ বিধায়ক। এর আগে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে একাধিকবার তলব করেছিল ইডি। একবারই মাত্র ইডির সামনে হাজিরা দিয়েছেন তিনি, আর এরই মধ্যে ইডির পাশাপাশি তৎপর হয়ে উঠল সিবিআইও। মলয় ঘটকের 6 ঠিকানায় অভিযান চালানো তারা। সিবিআই সূত্রে দাবি, কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে অরূপ মাঝি ওরফে লালার অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পাওয়া যায়। সেই নথিতেই মন্ত্রী বলে কারো নাম উল্লেখ করা ছিল, কিছু ভাউচার ও ডায়েরিতেও মন্ত্রী বলে লেখা ছিল। কে সেই মন্ত্রী,
এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। অনুপ মাঝি গ্রেপ্তার হওয়ার পরে যে ডায়েরিটা দিল্লির কোর্টে সাবমিট হয়েছিল তাতে লেখা ছিল এম ঘটক মান্থলি 75 লাখ। সেই যদি এই ঘটক হয় তাহলে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে যেভাবে এজেন্সির অপপ্রয়োগ হচ্ছে, অপব্যবহার হচ্ছে, বিজেপি নেতারাই প্রমাণ করে দিচ্ছেন এটা যত না আইনের বিষয় তার থেকে রাজনৈতিক আক্রমণের বিষয়। পার্থর ঘনিষ্ঠর বাড়িতে সিবিআই যাওয়ার পর পার্থবাবু অ্যারেস্ট, সাইগাল অনুব্রত ঘনিষ্ঠ তার কাছ থেকে সিবিআই জানার কদিন পর সাইগালের তথ্যের ভিত্তিতে অনুব্রত অ্যারেস্ট। ভাইপোর কাছ থেকে তথ্য জেনে এখন কি মলয় ঘটক ভাইপোকে ছেড়ে দিয়ে মলয় ঘটককে ধরা হলো? এর আগে গত বছরের অক্টোবরে কয়লাকাণ্ডে মলয় ঘটককে প্রায় 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, ফের তাকে ডেকেছে ইডি। আমার কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি। বিজেপির কর্মী বা বিজেপির সমর্থক ছাড়া একটা লোক যদি বলে দেয় যে মলয় ঘটক কয়লার সাথে যুক্ত, আমি রাজনীতি ছেড়ে দেব। তদন্তের গতিপথ ভবিষ্যতে কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। প্রকাশ সিনহা, কৌশিক নাতাই, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, আবার সেই এক কথা, এক হচ্ছে যে কি পাওয়া যাচ্ছে এবং দুই হচ্ছে যে আদৌ কিছু পাওয়া যাচ্ছে কিনা। ডক্টর উপেন বিশ্বাসের কথা অনুযায়ী বলি, ইনফ্যাক্ট তার দাবি অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী যে আরও স্বচ্ছতার সঙ্গে সামনে আসবে না কেন। শুধু মলয় ঘটক নয়, ডেপুটি মেয়র আসানসোলের তার ভাই অভিজিৎ ঘটক তিনিও বলছেন যে সার্চ ওয়ারেন্ট নাকি সিবিআই দেখায়নি, পরে দেখাবো বলেছে কিন্তু তাও দেখায়নি। আমি বলছি হওয়া সম্ভব কিনা আইনজীবী হিসেবে তুমি বলবে, কিন্তু কোথাও একটা যেহেতু সিবিআই আরেকটা পক্ষ কোনো তথ্য সামনে আনছে না, হতে পারে তদন্তের প্রয়োজনে, কিন্তু আরেকটু কি স্বচ্ছতার সামনে মানুষের সামনে আসা উচিত নয় বিষয়টা? প্রথম কথা, আমি মনে করি সিবিআই এবং ইডি যেভাবে তদন্ত করছে, কখনো কখনো তাদের তদন্ত পদ্ধতি অত্যন্ত স্লথ হয়ে যাচ্ছে, কখনো কখনো তারা যেন অতি সক্রিয়তা দেখাচ্ছে। যখনই তাদের তদন্ত পদ্ধতি স্লথ হয়ে যাচ্ছে তখনই কিন্তু ধরে নেবার একটা সুযোগ ঘটছে যে অভিযুক্তরা তারা নিজেরা সতর্ক হয়ে যেতে পারেন সেই মুহূর্তের মধ্যে বা সেই সময় গ্যাপটুকুর মধ্যে। আজকে হঠাৎ একসঙ্গে 7টা বাড়িতে একেবারে তল্লাশি শুরু হয়ে গেল, তারপর কিছুই না পেয়ে বেরিয়ে আসা, কোথাও যেন মনে হচ্ছে তাহলে কি ওদের ইনফরমেশন ভুল ছিল, নাম্বার 1। নাম্বার 2, তুমি যে কথা বললে যা পাচ্ছে তা স্বচ্ছতার সঙ্গে সামনে আনছে না কেন, আমি নিজে আইনের অতি সাধারণ ছাত্র, অথবা আদৌ কিছু পাচ্ছে কিনা, অতি সাধারণ ছাত্র হিসেবে মনে করি যে এখনই সমস্ত কিছু মিডিয়ার সামনে বা সাধারণ মানুষের সামনে না আনলেও চলবে। কিন্তু এটা অবশ্যই মনে করব আইনের ছাত্র হিসেবে যে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি সততা, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তদন্ত পদ্ধতিটা চালাবে। যে কথা আমরা বেশ কয়েকদিন ধরে শুনছি যে একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে অ্যাটাক, মানে সিবিআই তদন্ত শুরু করবে, এটা আমরা জানতাম এবং আমাদের মধ্যে কোথাও যেন একটা কানাকানি চলছে, এরপরকে, অর্থাৎ কোথাও কি সবই জানানো হচ্ছে, আবার কোথাও জানানো হচ্ছে না। হ্যাঁ, একথা তো ঠিকই যে সিবিআই ইডি যে পদ্ধতিতে তদন্ত করছে একটা সন্দেহের অবকাশ আছে, পাশাপাশি এটাও ঠিক যে যাদের বাড়িতে আজকে তদন্ত করতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে তাদের সম্পর্কে, তাদের সততা সম্পর্কেও কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন উঠছিল অনেকদিন আগে। মনে রাখতে হবে, অবশেষে আদালত বেড়ালের গলায় ঘন্টা বাঁধলেন এবং অবশেষে ইডি, সিবিআই তারা তৎপর হলো। সাধারণ মানুষের প্রশ্ন ছিলই, কিন্তু আদালত বলে দেবার পরে তবে যেন সিবিআই আর ইডি তারা গা ঝাড়া দিয়ে উঠলো এবং তারা মনে করলো এবার আমাদের জাগা উচিত। কোথাও সেটিং তত্ত্ব, কোথাও যেন সততা নেই, কোথাও আবার নেতা মন্ত্রীদের সততা নিয়ে প্রশ্ন, সব মিলে এই মুহূর্তে পশ্চিমবাংলা সত্যি একটা ঘটনার ঘনঘটায় ঢেকে রয়েছে। একেবারে, আমি তোমার এই দুটো শব্দ নিলাম, ঘটনার ঘনঘটা। আমি পঙ্কজদার, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজদার কাছে যাব, কিন্তু তার আগে একটা প্রতিবেদন দেখাবো, যে প্রতিবেদনটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে অন্তত বিস্ময়কর। আমার ধারণা আপনারাও একমত হবেন। দেখুন, এত ডাকাডাকি, এত হুঙ্কার, এত পাল্টা ধর্ণা, এত আলোচনা, এই সমস্ত কিছু, ইনফ্যাক্ট বীরভূমের এক্ষুনি বিরোধীরা বলবেন যে রাজনৈতিকভাবে রাজাধিরাজ তিনি গ্রেফতার হয়েছেন, অনুব্রত মণ্ডল আজকেও তার জামিনের আর্জি খারিজ হয়েছে, আরও 14 দিনের জেল হেফাজতে গেছেন। এত কিছুর মধ্যিখানে বীরভূম কিন্তু বীরভূমই আছে। কেন এই কথা বলছি? কয়লা পাচার নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে, কিন্তু কয়লা পাচার আদৌ আজকের দিনে দাঁড়িয়ে বন্ধ হয়েছে কি? দেখুন তো বিস্ময়কর পরের প্রতিবেদন।
বীরভূম থেকে বাংলাদেশে গরু পাচারের অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই এবার বীরভূমে গরুর গাড়িতে কয়লা পাচার। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের খাস তালুকে রমরমিয়ে চলছে কয়লা পাচার। অভিযোগ তাও আবার প্রশাসনের নাকের ডগায়। বীরভূমের খয়রাশোলে দুটি কয়লা খনি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBPDCL এর অধীনস্থ এই খনিগুলি থেকেই বক্রেশ্বর ও সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করা হয়। সেই কয়লা খনি দুটির একটি এই ভাদুলিয়া গঙ্গারামপুর চক কয়লা খনি। তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার আগে এখান থেকেই কি পাচার হয়ে যাচ্ছে কয়লা? কয়লা খনি কর্মীদের একাংশের দাবি, সম্প্রতি জেলার সব খনি থেকে কয়লা বেরোনো বন্ধ করে দিয়েছে প্রশাসন, কিন্তু তারপরেও চলছে কয়লা পাচার। কবে থেকে বন্ধ হয়েছে এই মাছটা 1 মাস হলো। এখন স্যার আপাতত ট্রান্সপোর্টিং বন্ধ আছে, টোটালি প্রশাসন বন্ধ করেছে। এটা স্যার মাইস থেকে যে চুরিটা হয় সেটা স্যার এখন চুরি নয়, চুরিটা অনেক বন্ধ হয়েছে। কয়লা নিয়ে যাওয়া ওইটা বন্ধ করেছে, যেমন কেউ যেমন কয়লা পাতি না নেয়, সরকারের জিনিস যেমন না নেয়, এই জিনিসটা বলেছে। ওই জন্য কেউ লেয় না, কেউ হাতেও দেয় না। যদি কেউ নিয়ে যায় বাইকে করে বা সাইকেলে করে বা মাথা করে, সেটা বেআইনি তো? সেটা বেআইনি, সেটা বেআইনি। আর সেটা পুলিশ ব্যবস্থা নিয়েছে, ধরে নিয়ে যাচ্ছে। শুধু অনুব্রত মণ্ডল এটা সবার পরেই বন্ধ হয়ে গেল? ওইটাই মানে হয়ে উঠেছে, অনুব্রত মণ্ডল যেদিন থেকে অ্যারেস্ট হয়েছে সেদিন থেকে বন্ধ। এর মধ্যেই লরি বা ডাম্পার নয়, পুলিশের নজর এড়াতে এভাবেই সাইকেল, বাইক বা গরুর গাড়ি করে বেআইনিভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। এই দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খয়রাশোলের রাস্তা থেকে দুবরাজপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। লরি করে করে নয়, এখন বাইকে করে। একটা বস্তা, দুটো বস্তা, তিনটে বস্তা, চারটে বস্তা, এদিকে আরো একটা বস্তা, মোট 5টা বস্তা। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছেন এক কয়লা পাচারকারী। কত কয়লা রয়েছে এখানে? 2 কুইন্টাল 20 কেজি হবে। এটা কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? ডিপো থেকে, ভীমগড় ডিপো থেকে। আরেকজন পালিয়ে গেল কেন? ওরা যা বলতে পারছি না দাদা। পুলিশ দেখেনি? না, পুলিশ দেখেনি, কোনোদিনও দেখে না? দেখে দেখে সেদিন ধরে নিয়ে চলে যায় থানাকে। ফাইন নেয়? ফাইন আছে। কত টাকা করে নেয়? 500 টাকা করে নেয়। আর আপনি এই যে যত কয়লা এনেছেন, কত টাকা লেগেছে? আমার দাদা লেগেছে 890 টাকা। স্লিপ দিয়েছে? না দাদা, সেটা জেলা পুলিশ সূত্রে দাবি, যে দুটি কয়লা খনি আছে সেখান থেকে নিয়ম মেনে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা যায়। অবৈধ খনি বা অন্য রাজ্য থেকে অবৈধভাবে যদি কয়লা আসে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে বুধবার 6টি কয়লা বোঝাই ট্রাক্টর আটক করেছে দুবরাজপুর থানা। পুলিশের দাবি, কয়লাগুলি বেআইনিভাবে কারোর বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল বলে সন্দেহ। FIR করে তদন্ত শুরু হয়েছে। ইলামবাজারের পশুহাট থেকেও একটি লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দিন 3 ধরে এই লরিটি এখানে দাঁড়িয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, কয়লা নামিয়ে লরিটি এখানে দাঁড়িয়েছিল। আবির দত্ত, ABP আনন্দ, বীরভূম। আবিরকে বিশেষ করে ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য। দেখুন, দুর্নীতির স্কেলে তফাৎ হতে পারে, কিন্তু সেটা চলছে। অর্থাৎ রাজ্যের প্রাক্তন IG পঙ্কজ দত্তের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে লালমাটির জেলা থেকে সেই কালো সোনা পাচারের যে মহান ট্র্যাডিশন, তা সমানে চলছে। এই তো গ্রাউন্ড রিয়েলিটি পঙ্কজদা। আপনি পরিষ্কার করে জেনে রাখুন যে হাজার হাজার লোক এই অবৈধ কারবারের সঙ্গে লিপ্ত ছিল। যে দেশে কোনো কাজ নেই, কর্ম নেই, এমপ্লয়মেন্টের কোনো সংস্থান নেই, সেখানে এইটাই কিন্তু লোকের লাইভলিহুডের প্রধান অবলম্বন। সেটা আপনি ওভারনাইট বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, প্রভাবশালী এই কাজটা করবে না। 10টা ডাম্পার নিয়ে আমি কয়লাটা ট্রান্সপোর্ট করতে পারবো না, কিন্তু ওই আপনার সাইকেলের পেছনে মাথায় করে আমি ক্যারি করব, তাতে আমার দিন গুজরান হয়ে যাবে। হাউ ক্যান ইউ স্টপ ইট? এইটাকে স্টপ করতে গেলে বহুবার আমরা বলেছি যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা কনসার্টেড এফোর্ট নিয়ে যেটা করতে হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ECL-কে করতে হবে, স্টেট গভর্নমেন্টের প্রশাসনকে করতে হবে। ECL বা প্রশাসন আজ অব্দি কোনোদিন কি একবারও বসেছে, আসো ভাই আমরা একসঙ্গে এটাকে বন্ধ করি? করতে পারবে না। এতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেভিনিউ লস হচ্ছে, স্টেট গভর্নমেন্ট তার এক্সচেকারটা ভারী করতে পারছে না, আর যে মানুষগুলো মরার তারা মরছে। এইটা সব থেকে শোচনীয়। এটা আপনি যেটা বলছেন, এই কারবারটা মানে পঙ্কজদা, আমি বলছি আপনি হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলছেন। পুলিশকে কার্যত 500 টাকা দিয়ে চোখ বন্ধ করে রাখিয়ে রাদার এই গোটা কারবারটা চলছে। আপনি ঠেকাতে পারবেন না। আমি আপনাকে বলছি, এটা একটা কাইন্ড অফ কুটির অ্যান্ড ক্ষুদ্র শিল্প, যেটা এই কাজ আপনি কোনো কিছু দিয়ে বন্ধ করতে পারবেন না। এইটা বন্ধ করতে গেলে আমি আপনাকে আবারও বলছি,
ইসিএল, সেন্ট্রাল গভর্নমেন্ট, সিআইএসএফ, স্টেট গভর্নমেন্টের প্রশাসন, পঞ্চায়েত সবাই মিলে যদি একসঙ্গে বসে ঠিক করে যে না আমরা আজকে থেকে শপথ করলাম যে একটা কয়লা বাইরে যাবে না, একটা পাথরের খণ্ড বাইরে যাবে না, এবং আমরা এটাকে যার যে প্রাপ্য সেটা আমরা তাকে দেব, পুলিশ বা যারা স্মাগল করছে তাদেরকে আমরা কোনো কিছু করতে দেব না, তাহলেই একমাত্র এটা বন্ধ হওয়া সম্ভবপর। আদারওয়াইজ এটা বন্ধ করা যাবে না। এটা মমতা ব্যানার্জিও জানেন, জ্যোতি বসুও জানতেন, বুদ্ধদেববাবুও জানতেন, আগামীকাল অভিষেক ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হন উনিও জানবেন, উনিও কিছু করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়েলিটি অফ বেঙ্গল অ্যান্ড এইটা হচ্ছে কোল বেল্টের রিয়েলিটি, এইটা আপনাকে মনে রাখতে হবে। বেশ, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ দা, আপনার কাছে একেবারে পরিষ্কার প্রশ্ন। এক তো যে অর্থাৎ এই চুরির, এই দুর্নীতির চক্র আবহমান কাল ধরে যেন চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে বলে রাজ্যের প্রাক্তন আইজির আশঙ্কা, আমি বলছি মারাত্মক। পাশাপাশি আজকে কোর্টে, আমি পরের প্রতিবেদনটা এক্ষুনি আপনাদের সামনে রাখবো, যে কাস্টমস অফিসারদের অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছে বলে শুধু যে সিবিআই কোর্টে এজলাসে দাঁড়িয়ে জানালো তা নয়, একেবারে বলা হচ্ছে যে 164 অর্থাৎ বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়ে এই কাস্টমস অফিসাররা জানিয়েছেন। আমি প্রতিবেদনটা নিয়ে আপনার কাছে আসবো। অর্থাৎ এই যে হুমকি, যা ক্যামেরার সামনেও বেশ কয়েকবার এসেছে, কিন্তু এই হুমকি শুধুমাত্র যে সংবাদ মাধ্যমের চড়া আলোতে তার হয়তো ভগ্নাংশ এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্টমস অফিসারদের কার্যত হুমকি দিয়ে চোখ রাঙিয়ে এই রাজত্ব চলেছে। পরের প্রতিবেদন। কাস্টমসের অফিসারদের হুমকি দিয়েছিলেন অনুব্রতর লোকজন। উনি প্রভাবশালী, জামিন দিলে প্রভাবিত হতে পারে গরু পাচারের তদন্ত। সিবিআই এর এই সওয়ালেই ফের খারিজ বীরভূমের জেলা তৃণমূল সভাপতির জামিনের আবেদন। এই নিয়ে পরপর 4 বার খারিজ হলো অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। বুধবার সকাল 11:10 অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে আদালতে নিয়ে যায় সিবিআই। শুনানির শুরুতে অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেন তার মক্কেল অসুস্থ, যে কোনো শর্তে জামিনের আবেদন মঞ্জুর করা হোক। যুক্তি দেওয়া হয় গরু পাচারে কিংবা মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যোগসূত্রের প্রমাণ দিতে পারেনি সিবিআই। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআই এর কাছে জানতে চান তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। সিবিআই যুক্তি দেয় অনুব্রত প্রভাবশালী, গরু পাচার মামলায় যুক্ত, সেই প্রমাণও আছে। কাস্টমসের অফিসারদের হুমকি দিয়েছিলেন অনুব্রতর লোকজন। বিচারক প্রশ্ন করেন এর কি কোনো প্রমাণ আছে? সিবিআই এর আইনজীবী তখন বলেন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি যে রেকর্ড আছে তাতে নাম এসেছে অনুব্রতর। অভিযোগ খারিজ করে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন যে কোনো শর্তে জামিন মঞ্জুর করা হোক, আদালত যা বলবে তাই মেনে চলবেন। There are several leads in the investigation and it is not proper to disclose everything because this is the secrecy of investigation. It is out of a larger conspiracy. এই মামলার তদন্ত শুরু হয়েছে 2018 সাল থেকে। উনি এই মামলাতে পার্টিসিপেট করছেন 2021 সাল থেকে। 11ই আগস্ট অ্যারেস্ট হয়েছেন। ততদিন পর্যন্ত এরকম কোনো অভিযোগ সিবিআই করেনি যে উনি বাইরে আছেন বলে এভিডেন্স ট্যাম্পার করছেন। ওনারা যে বলছেন যে 164 করা হয়েছে কাস্টমস অফিসারদের, যে উনি হুমকি দিয়েছিলেন গরু পাচারের মামলায়, সে সংক্রান্ত তথ্য আমাদের কাছে কিছু নেই। জেলে যাবেন তো বটে, পার্থবাবু জেলে আছেন, বেরোবার কথা না। অনুব্রতবাবু জেলে আছেন, বেরোবার কথা না। মুখ্যমন্ত্রী একটা নামের তালিকা বলে দিয়েছেন, কারা কারা গ্রেপ্তার হবে, তাদেরও গ্রেপ্তার হওয়ার পর জেলেই থাকার কথা, বেরোবার কথা না। আর অনুব্রত বাবুরা জেলে থাকাটা তো অনুব্রত বাবুর নিরাপত্তার পক্ষেও ভালো। এজেন্সি সত্যি কোনো অভিযোগের ওপর দাঁড়িয়ে তারা তদন্ত করবে, নাকি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডল থাকলে বীরভূমে আমাদের অসুবিধা হচ্ছে, ওকে এখন আটকে রাখবো। যে তদন্তকারী এজেন্সি হোক, তারা যখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন তখন তারা তাকে আটকে রাখার জন্য নানা ধরনের অভিযোগ দেন। দুপুর 2টোর পর আসানসোল আদালত থেকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। আপাতত তার ঠিকানা সেই আসানসোল জেল। কৌশিক কাতায়েত, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। দেবনন্দা, ওই যে আবহমান কালের কথা হচ্ছিল, সেখান থেকে যে দুর্নীতির চাকাটা যেটা ঘুরছে তার ভেতরে একেবারে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। আমি এজলাসে দাঁড়িয়ে সিবিআই আইনজীবীর এই বক্তব্য যদি সত্যি ধরি, তার একটা পার্ট আছে যেটা কিন্তু ডকুমেন্টেড, সেটা হচ্ছে ওই 164 যেখানে অফিসাররা বিচারকের সামনে তাদের গোপন জবানবন্দি দিচ্ছেন। অর্থাৎ দিনের পর দিন আপনারা স্টুডিওতে এসে যেটা সমালোচনা করেছেন যে অনুব্রত মণ্ডলের সেই ফুটেজ, পুলিশের গাড়িতে বোমা মারো, সময়সীমা বেঁধে পুলিশকে হুমকি, এগুলো অন ক্যামেরা। এর বাইরেও যেটা ক্যামেরায় ধরা পড়ে না, সেখানে সন্ত্রাসের রাজত্ব কার্যত চলেছে এবং
তাতে সরকারি অফিসার, কাস্টমস অফিসাররাও এই বৃত্তের বাইরে যেতে পারেননি দেবনারায়ণ সরকার? আর জানিয়ে শেক্সপিয়ারও কিছু লিখে যান। সুনীল গঙ্গোপাধ্যায় দিয়ে আপনি শুরু করেছিলেন, আমিও সুনীল গঙ্গোপাধ্যায় চলে যাচ্ছে। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় উপন্যাসে এক জায়গায় লিখছেন, ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশি বিচিত্র এবং গতিবেগও প্রচণ্ড। আজকে যে সওয়ালগুলো হচ্ছে কতদূর সত্যি কতদূর মিথ্যে এটা আমি বলতে পারি, কারণ এটা পরিষ্কার, এটা ডিফেন্ড করছে। একজন সওয়াল করছে, তার বিপরীত পক্ষ অন্য সওয়াল করছে, সেটা প্রমাণ করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা সরকারি অফিসারদের 164 না, আগে তো এও বলেছি, অনুব্রত যে ধরনের বক্তব্যগুলো রাখতো আমি কখনো স্বীকার করিনি এবং ওটা খুব অন্যায়, এবং ওই ধরনের গালিগালা দেওয়াও অন্যায়। আজকে যে সম্পর্কে ওকে ধরা হয়েছে এটা প্রমাণ সাপেক্ষ, নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষ। ডিসপ্রপোর্শনাল অ্যাসেট পেয়েছে, এটা আমার সন্দেহ নেই, কিন্তু এই ডিসপ্রপোর্শনাল শুধু সেটা কেন বলছেন? তৃণমূল কর্মীরা, তৃণমূলের নেতা, এত বছরের অঞ্চল সভাপতি, 22 বছরের, তিনি বলছেন যে ফলস গাঁজার কেসে তাকে আর তার ছেলেকে জেল খাটানো হয়েছে এবং সম্পূর্ণ নির্দোষ তারা, এবং জেল খাটিয়েছে। তার মধ্যে শুনুন, আমি একটা কথা বলেছি, আমার একটা কথা না বললে নয়, বলুন না। শেক্সপিয়ার হয় 100 বছর আগে মেকিওভেলি পরিষ্কার নিকোলো মেকিওভেলি একটা বই লিখেছিল, দ্য প্রিন্স। তাতে একটা কথা লিখেছিল, পলিটিক্স হ্যাভ নো রিলেশন টু মরালস। একটা কথা সত্য কথা বলতে হচ্ছে, ইন্ডিভিজুয়ালি বলছি, পলিটিক্স হ্যাভ নো রিলেশন টু মরালস। রাজনীতিতে নৈতিকতার কোনো কারণ নেই, এবং উনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একেবারে পিতা, ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। এমনকি আমি সময় পাবো না, এমনকি ভ্লাদিমির লেনিনও বলেছে, there is no moral in politics, there is only expedience. If there is a scoundrel, it is because he is a scoundrel, and a scoundrel, a man may be a scoundrel because he is a scoundrel. তাকেও কিন্তু পলিটিক্যালি ব্যবহার করা হয়, এটা কিন্তু ভ্লাদিমির লেনিন বলেছিলেন। আমার প্রশ্ন, এই যে পলিটিক্যাল ব্যাপারটাকে কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জিনিসটা পলিটিক্সে কোনো জায়গায় নেই। যখন যার সুবিধা হবে সেটা বলে, আমি সেই কথাটা বলছি। তাহলে আর আপনাদের বিরোধীদের কেন দোষ দিচ্ছেন? সজল ঘোষ। আমি খুব অল্প কথায় বলবো যে দেখুন, উনি শুরু করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়কে দিয়ে, শেক্সপিয়ারের 100 বছর আগেকার কথা তুলেছেন, তারপর লেনিন টেনিন এসব বলেছেন। হ্যাঁ, তো আমি বলি যে আমিও শুরু করব মমতাদির একটা কবিতা দিয়ে, যে ওনারা তখন বুঝতে পেরেছিলেন যে রাজনীতি স্কাউন্ড্রেলদের কাজ। মমতাদি কিন্তু সেরকম দূরদর্শী, উনি সেই জন্য আগেই একটা কবিতা লিখেছিলেন, হাম্বা হাম্বা ডাব্বা ডাব্বা রাব্বা রাব্বা। এটা বলে উনি বোঝাতে চেয়েছিলেন যে তৃণমূল দলটা পুরোই গরুর পেছনে চলে যাবে। আজকে যেখানে দাঁড়িয়েছি, আপনারা বলুন তো দেখি, বাংলায় টিভি চ্যানেল মানেই এখন প্রতিনিয়ত আমাদেরকে বসতে হয় এই ধরনের টকশো, সেখানে দুর্নীতি, গরু কয়লা সোনা বালি পাথর এই জাতীয়, এই সামগ্রিকভাবে টোটাল যদি আপনি অ্যাজ এ হোল দেখেন, তাহলে এই যারা তৃণমূল করছে তারা এখন বোঝাতে চাইছে যে ইডি সিবিআই তারা এই অন্যায়গুলো করে ভিকটিম বানাচ্ছে তৃণমূলকে। কিন্তু আসলে কি সত্যিই তাই? আসলটা কি তাই? এদের বাড়ি থেকে আপনারা শুধু টাকার, আমার আবার সুনীল গঙ্গোপাধ্যায় মনে করছে, পূর্ব পশ্চিমে সুনীলদা লিখছেন যে আত্মগোপন করতে করতে কেউ কেউ আত্মপরিচয়টাও ভুলে যায়। আমি বলছি প্রায় সেই রকম অবস্থা নয় তো? অরূপ চক্রবর্তী। আমি যাবো সবার কাছে। অরূপ চক্রবর্তী কিন্তু অরূপ আমার নাম আমি বলিনি। একটা প্রথমত সুমন, আমি এবিপি আনন্দকে প্রথমেই ধন্যবাদ জানাই যে একটা সাহসী প্রতিবেদন প্রথমেই রাখার জন্য। যে আমরা তো শুনে এসেছি যে অনুব্রত চুরি করলে টাকা দেখাবে। ভাই আমাকে বলতে দাও ভাই। অনুব্রত মানেই কয়লা, ও কয়লা পাচারের কিংপিন হচ্ছে অনুব্রত। এই বিরোধীদের এই অভিযোগ শুনতে শুনতে বিগত 3 বছরে বাংলার মানুষ ক্লান্ত। আজকে তো অনুব্রত মণ্ডল কাস্তে দিতে, আজকে যে আসলে ব্যাপারটা যে কোনো কয়লা খনি অঞ্চল, মারাত্মক যুক্তি আপনি বলছেন। আমি বলছি পুলিশ প্রশাসন বীরভূমে সেটা অনুব্রত মণ্ডল দেখতেন। আমাকে অ্যালাউ করুন। হ্যাঁ বলুন বলুন। না আপনার যুক্তিটা হতবাক করে দিল তাই। প্লিজ অরূপ চক্রবর্তী পুরোটা শুনি। আমি জাস্ট শেষ করে নি। এক হচ্ছে কয়লা খনিমুখ, যা মূলত প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সিআইএস। আমার কাছে এইমাত্র আস্তে আমি নিউজটা স্ক্রল করছিলাম সুমন, এইমাত্র ভারত সরকার, আপনি কি প্রতিবেদনটা মন দিয়ে দেখেছেন? যে দুটো খনি দেখানো হয়েছে দুটোই রাজ্য সরকারের অধীনস্থ। আমি আবারও বলছি, এটাই ওরা গুলিয়ে দেয় সব সিআইএসএফ এর গাড়ি। আবার একই কথা না, যে কোনো এখানে ইসিআইএল এবং সিআইএসএফ যারা দায়িত্বে থাকে, আজকের খবর আবার মাঝে কি হচ্ছে? সজল প্লিজ শেষ করুন।
3000টা সিআইএসএফ এর পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে এবং প্রাইভেট সিকিউরিটি হাতে সেটা দেওয়া হচ্ছে। এবং সিআইএসএফ কি করছে জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আরএসএস এর হেডকোয়ার্টার দিল্লিতে এবং নাগপুরে, সেখানে সিএসএফ ডিপ্লয় করা হয়েছে মোহন ভাগবতদের প্রোটেকশন সুরক্ষা দেওয়ার জন্য, যাদের কাজ আজকে ভারতবর্ষের অন্তর্বর্তী সীমানা সুরক্ষিত করা, যাদের কাজ এই ধরনের জায়গায় প্রোটেকশন দেওয়া, তারা আজকে আরএসএস এর শীর্ষকর্তা মোহন ভাগবতের সুরক্ষা দেওয়ার জন্য সেখানে প্রোটেক্টেড রয়েছে। এত জোরে বলছেন, আমি বলছি কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আরএসএস এর সবটা খারাপ নয়। যাই হোক, সজল ঘোষ সুভাষ বোসার তক্তাপোষ, হ্যাঁ ঠিকই বলেছে, আগেও অভিযুক্ত, আমি কৌস্তব বাগচির কাছে যাবো। হ্যাঁ, ব্যারাকপুর স্টুডিও। হ্যাঁ বলছি, এতক্ষণ দেবনারায়ণ দা কথা বলছিল ওই মেকিয়াভেলির কথা। আমি বলছি তৃণমূলের যে গোটা মন্ত্রিসভা আছে তার 50% যদি সদস্য মেকিয়াভেলি বানানটা লিখে দেয়, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। আমি বলছি তুমি বলো না, আমার কথাটা শোনো। আরে হর্ষদ মেহতা আছে তো, বানানটা লিখে দিন না, মেকিয়াভেলি বানানটা নিকোলনি, এই যে কথা। হ্যাঁ, শুরু হয়ে গেল। আমি এই ক্যাশ চলতে দিতে পারি না। আমার পরের প্রতিবেদন দেখাবো যে নিঃসন্দেহে এই রাজনৈতিক চাপানুতর নিয়ে সেটা কিন্তু আমি ফিরে এসে যে ঘটনা গোটা রাজ্যকে আন্দোলিত করছে, কার্যত হতবাক করে দিয়েছে, কোথাও পুলিশের ভূমিকা নিয়ে সিরিয়াস প্রশ্ন গতকাল তুলেছিলাম, আজ ক্যাটেগরিক্যালি তুলব, নতুন অতিথিরাও থাকবেন। কিন্তু বাগুইহাটিতে যা ঘটেছে, 2জন মাধ্যমিক পরীক্ষার্থী এবং 2 কিশোর 15 এবং 16 বছর বয়স, তাদের কেন হারালাম আমরা, কার গাফিলতিতে, স্পষ্ট প্রশ্ন তুলব। কিন্তু তার আগে এই রাজনৈতিক চাপানুতরের একটা রাজ্য স্তরের ভার্সন আপনাদের জন্য। आज अब दिखाते हैं सीबीआई, आज सबको दिखाता है ईडी। प्लानिंग क्या है? इलेक्शन का पहले तृणमूल कांग्रेस को, बॉबी को अरेस्ट करो, अभिषेक को अरेस्ट करो, अरूप को अरेस्ट करो, मलय के अरेस्ट करो, चंद्रिमा को अरेस्ट करो, सबको अरेस्ट करके जेल में भर्ती रखो। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে ইতিমধ্যে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার মুখে উঠে এসেছিল তৃণমূলের বিভিন্ন শীর্ষ নেতার নাম। এরপর কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আজ বুধবার হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটকের 6টি ঠিকানায় একযোগে তল্লাশি চালালো সিবিআই। তাকে ফের তলব করলো ইডিও। কেষ্টবাবু হয়তো একা ফিল করছেন জেলে, কারণ উনি কাস্টাডিতে থাকাকালীনই মলয়বাবুর ডাক পড়লো। তো এখান থেকে হতেই পারে যে কেষ্টবাবুর মুখ থেকেই মলয়বাবুর নাম বেরিয়েছে। আর অ্যারেস্ট হলো, অবাক হওয়ার কিছু নেই। সিবিআই ইডি নিজের কাজ করছে, নিশ্চয়ই তথ্য আছে বলেই যথেষ্ট, তার উপর ভিত্তি করে রেড চালাচ্ছে। আসানসোল কর্পোরেশন ভোটেরও দায়িত্ব আমার উপর ছিল, আসানসোল লোকসভা ভোটেরও দায়িত্ব আমার উপর ছিল। তো ন্যাচারালি এই তারপরে যে সারা পশ্চিমবঙ্গে যে ভোট হলো মিউনিসিপ্যালিটির, সেই মিউনিসিপ্যালিটি ভোটেও বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং আলিপুরদুয়ার জেলা, 3টে জেলার যতগুলো পৌরসভা আমার দায়িত্বেই ছিল। আমি করেছি এবং প্রত্যেকটাতে জিতেছি। রাজনৈতিক কারণে কি টার্গেট? নিশ্চয়ই। গত 2 সেপ্টেম্বর ইডির জিজ্ঞাসাবাদ শেষে অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে, এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে। আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়রা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। আমি যদি মাথা নত করতে হয় সাধারণ মানুষের কাছে করব, দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। এটা আমার জেদ। ভারতবর্ষের সবথেকে বড় কাপুর নাম হচ্ছে অমিত শাহ। এই প্রেক্ষাপটে বুধবার যুব তৃণমূলের তরফে মহাজাতি সদন থেকে মুরলীধর সেন লেন পর্যন্ত মিছিল হয়। সেখানে বিশেষ এই টি-শার্ট পরে মিছিলে হাঁটেন তৃণমূল কর্মীরা। তারা কিন্তু এই যে টি-শার্ট ব্যবহার করেছেন, এই টি-শার্টে কিন্তু অমিত শাহের ছবি রয়েছে এবং তাতে লেখা রয়েছে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু। দিল্লি সবচেয়ে ভয়ানক একটা শহর মহিলাদের জন্য, দায়িত্বে দিল্লি পুলিশ, আর দায়িত্ব তার উপরে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ। যিনি অকর্মণ এবং তিনি অসফল, তাই ওই জায়গা থেকে পাপ্পু, মহিলারা যাবে কোথায়, তাই পাপ্পু। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর থাকলেও কেন কেন্দ্রীয় এজেন্সিগুলো তাকে ডাকছে না, এই প্রশ্ন তুলে এক ব্যক্তিকে শুভেন্দু অধিকারীর মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে মিছিলে হাঁটানো হয়। স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহর মতো রাজনৈতিক সংগঠক এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, নির্বাচন বিশেষজ্ঞ, তার থেকে বড় এখনো পর্যন্ত কেউ আসেননি। যত অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ করবেন
অমিত শাহর সাফল্যের মাপকাঠি তত ওপর দিকে উঠবে। 2024 দেখে নেবেন, যেদিন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন যে 23টি আসন পাবো, অনেকে হেসেছিলেন, এরকমই পাপ্পু বলেছিলেন অনেকজন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। বাঁচালে অমিত শাহ বাঁচাবে, ওই জন্য বুকে রেখে দিয়েছে, ওর ভজনা শুরু করেছে অমিত শাহকে বুকে রেখে। সব মিলিয়ে তদন্ত ঘিরে শাসক বিরোধী মিছিল ঘিরে সরগরম রইল কলকাতা। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।